হ্যাঁ, আচ্ছা দেখো, সবাই একটু মনোযোগ দাও এবার। প্রথম কথা হচ্ছে, এখন এই যে যে টাইমটা এখন চলতেছে, আমি তোমাদের টাইম ফ্রেমটা দেখাই। এখন হচ্ছে ফেব্রুয়ারি 2025। যারা এইচএসসি 26 আছো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ টাইম শিডিউলটা একটু শেয়ার করি। এই 25 সালেই তোমাদের টেস্ট এক্সাম হবে। সেই টেস্ট এক্সামটা কবে? টেস্ট এক্সাম হবে তোমাদের নভেম্বর এর মাঝামাঝিতে 2025 অথবা ডিসেম্বর 2025। আর তোমার বোর্ড এক্সাম হয়ে যাবে এরপরে 3-4 মাস পরে বোর্ড এক্সাম হবে। তো এখন তুমি যদি ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চিন্তা করো, অক্টোবর 2025, তাহলে এখানে টাইম পাবা 9 মাস। কত মাস? 9 মাস। এই 9 মাসে মধ্যে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, তারপর হচ্ছে ঈদুল ফিতর অ্যান্ড ঈদুল আজহা, ঈদের 2টা ছুটি পাবা, অর্থাৎ 1 মাস মোটামুটি তুমি বন্ধ, বিভিন্ন টাইম মিলে বন্ধ পাবা। তাহলে তোমার পড়ার জন্যে 9 মাস মাইনাস 1 ধরলে 8 মাস তুমি টাইম পাচ্ছ। আর এই যে 8 মাস সময় এখানে আছে, কত মাস সময় আছে? 8 মাস সময় আছে। এই 8 মাস সময়তেই তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যেখানে যাদের ফার্স্ট পেপার এখনো শেষ হয় নাই তাদের তো ফার্স্ট পেপার কভার করতেই হবে, আর আলাদা করে সেকেন্ড পেপারটা এখন ক্লাস শুরু করে দিতে হবে। তাহলে তুমি যেটা সুবিধা পাবা সেটা হচ্ছে 8 মাসে সেকেন্ড পেপারের 10টা চ্যাপ্টার, তার মধ্যে 2টা চ্যাপ্টার বেশ ছোট, চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা অ্যান্ড চ্যাপ্টার 2 হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং। তো এই 2টা চ্যাপ্টার খুব ছোট চ্যাপ্টার, বাট বাকি 8টা চ্যাপ্টার এগুলো তুলনামূলক একটু কঠিন। আর সেই কঠিন চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে শেখার জন্য তোমাকে পর্যাপ্ত টাইম দিতে হবে, এবং তাড়াতাড়ি করে শেষ করতে পারলে রিভিশনটা তুমি তাড়াতাড়ি শুরু করতে পারবা। আর যত তাড়াতাড়ি তুমি রিভিশন দিবা, যত বেশি তুমি রিভিশন দিবা, তোমার টেস্ট এক্সাম এর পরবর্তী বোর্ড এক্সাম তত ভালো হবে। কারণ তোমরা সবাই জানো, তুমি নিজে ফেস করছো যে পরীক্ষাটা, যে সিলেবাস সেটা তুমি আগে শেষ করে রিভিশন দিয়ে যে পরীক্ষাটা দিছো, সেই পরীক্ষা তোমার অনেক ভালো হয়েছে। আর সেই জায়গাটাতে যে পরীক্ষাগুলোতে তুমি কোনো মতে শেষ মুহূর্তে তুমি সিলেবাসটা শেষ করে নগদে নগদে পরীক্ষা দিতে গেছো, সেই পরীক্ষাগুলো তোমার সেভাবে ভালো হয় নাই। সেই পরীক্ষাগুলোতে তোমার অধিকাংশ সময় তুমি হয় ভুলে গেছো কি করতে হবে, অঙ্কটা অর্ধেক করার পর আটকে গেছো, অঙ্কটা কিভাবে স্টার্ট করবা সেটাতে ঘাবড়ে গেছো। সো এই সমস্যাগুলো কিন্তু তোমার ফেস করতে হয়েছে। আর সেই সমস্যা থেকে যদি বের হয়ে আসতে চাও তাহলে আগে আগে শুরু করে আগে শেষ করতে হবে এবং তাড়াতাড়ি রিভিশনটা কমপ্লিট করতে হবে। তাহলে দুর্দান্ত একটা এক্সাম তুমি দিতে পারবে। এটাই হচ্ছে ভালো করার মূল মন্ত্র, তাই না? একদম সহজ কথা। তো তার জন্যে আমরা দ্বাদশ শ্রেণীর অনলাইন অফলাইন ফার্মগেটে আজকে অলরেডি সেকেন্ড ইয়ারের প্রথম ব্যাচটা আজকে শুরু হয়ে গিয়েছে। আজকে ক্লাস নিলাম বিকাল 5:30 থেকে 7টা। ওইটার অফলাইন ব্যাচটা হচ্ছে সোমবার 5:30টায়, আর অনলাইনে এরকম সোমবার দিনে আমি সন্ধ্যার এই যে রাত 8:30 এসে ক্লাস নিচ্ছি। এখন এই যে দ্বাদশ শ্রেণীর ব্যাচের ক্লাস মূলত আজকে শুরু হওয়া, এইচএসসি 26-এরই সেকেন্ড ইয়ারের প্রথম ব্যাচ এটা। এবং এখানে আমার যে টার্গেট সেটা হচ্ছে এই যে 8 মাস সময় পাবো, 8 মাসে 10টা চ্যাপ্টার অনেক ভালোভাবে যতটুকু পসিবল সবকিছু শেষ করতে, এবং প্রতিটা টপিক পড়ানোর সাথে সাথে ওই টপিকের অ্যাডমিশন কন্টেন্ট ডিসকাস করতে। এবং এটার জন্য আমাদের এই বইটা আসপেক্ট ম্যাথের আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এই বইটা আমরা স্টুডেন্টসদের কাছে আমরা অফলাইন ব্যাচে থেকে দিচ্ছি, এবং এই বইটা আমরা এখানে রেফারেন্সে ফলো করব এমসিকিউ প্র্যাকটিসের জন্য। এই বইয়ের সবগুলো জিনিস এমসিকিউ সলভ সহ গোছানো আকারে দেওয়া আছে। আর সিকিউর জন্যে এবং বোর্ড বই হিসেবে আমরা রূপন্তী প্রকাশনী এবং কেতাব স্যারের বই, 2টা বই আমরা ফলো করব। কি কি বললাম? আমাদের এখানে আমরা মূলত প্রথমত অধ্যায়গুলা পড়ানোর ক্ষেত্রে অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ 2টার ক্ষেত্রেই আমরা সেকেন্ড পেপারের জন্য আমরা ফার্স্টলি পড়াবো রূপন্তী মূল বইটা, মূলত বোর্ড বই আকারে রূপন্তী প্রকাশনীর বইটা আমরা পড়াবো। ওকে, এই বইটা কভার হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কেতাব স্যারের বই থেকে, এই বইয়ের বাইরে যত অঙ্ক কেতাব স্যারের বইটা আছে সেগুলো, এবং আসপেক্ট ম্যাথের যে বইটা আছে যেটা তোমরা এখান থেকে পেয়ে যাবা আমাদের ব্রাঞ্চ থেকে, সেই বইটা আমরা হচ্ছে পড়াবো। তাহলে এতে যেটা হবে, আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সব চ্যাপ্টার বেশ ভালোভাবে সময় নিয়ে শেষ হবে। এটাই হচ্ছে মূল কথা, তাই না? আচ্ছা, এখন এরপর যে কথাটা আছে সেটা হচ্ছে, দেখো
টোটাল কয়টা ক্লাস আমরা আসলে নিতে পারবো আমাদের শিক্ষার্থীদের জন্য, টোটাল কয়টা ক্লাস আমরা এই সময়ের মধ্যে নিতে পারবো? উইকলি 2 দিন করে যেহেতু আমার ক্লাস হবে 1.5 ঘন্টা করে ডিউরেশনের, সেখানে 8 মাসে মিনিমাম আমরা 64টা, 8টা করে মাসে ক্লাস, 8 মাসে 64টা ক্লাস নেব টোটাল। এই 8 মাসে আমাদের টোটাল 1.5 ঘন্টার কয়টা লেকচার হবে? 64 লেকচার। এই 64টা ক্লাসের মধ্যে 2টা পার্টে ভাগ করা, 60 আর হচ্ছে 4, এই 4টা ক্লাস লাগবে মূলত আমাদের চ্যাপ্টার 1 আর 2 এর জন্য। চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা এবং চ্যাপ্টার 2 যোগাশ্রী প্রোগ্রামিং, ছোট চ্যাপ্টার, অল্প সময় শেষ করে ফেলা যায়। সো এই 2টা ক্লাস, 4টা ক্লাস হচ্ছে আমরা এই 2টা অধ্যায়ের জন্য রাখবো। আর বাকি 3 থেকে 10 এই অধ্যায়গুলোর জন্য 60টা ক্লাস। তার মানে 8টা অধ্যায়ের জন্য 60টা, 7 8 56, তার মানে গড়ে 7টা, 1.5 ঘন্টার 7টা লেকচার মিনিমাম, 1.5 ঘন্টা 7টা লেকচার মিনিমাম আমরা নিব। এখন এই সময় যদি শুরু না করো তুমি সেকেন্ড ইয়ারের পড়া, জাস্ট আমি তোমাকে একদম অ্যাকুরেট ডেটাটা শেয়ার করতেছি, তুমি যদি এখন সেকেন্ড ইয়ার শুরু না করো HSC 26, তোমরা টেস্ট, তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম হবে অধিকাংশ কলেজে আমি শুনতেছি এপ্রিলে। তো এপ্রিলে মানে পূজা যেহেতু মার্চে, এপ্রিলে হচ্ছে পরীক্ষাটা হবে বেশিরভাগ কলেজে শুনলাম। তো এপ্রিল যদি হয়, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস, নভেম্বর তোমার টেস্ট পরীক্ষা ধরে, অক্টোবরের ভিতরে 6 মাস তুমি টাইম পাবা। 6 মাসে 10টা চ্যাপ্টার শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে আরামে শেষ হবে না। আর এখন 2 মাস, আরো 3 মাস আগে শুরু করা মানে তুমি জার্নিটা 3 মাসে, এই 3 মাসে তোমার 4টা চ্যাপ্টার আমার কভার হয়ে যাবে। জটিল সংখ্যা অধ্যায় 3 শেষ হচ্ছে, তার সাথে হয়তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায় 7 বা কনিক যে কোনো একটা অধ্যায় ধরবো, যেটা শিক্ষার্থীরা যে চ্যাপ্টারটা চাইবে সেই চ্যাপ্টারটা পড়াবো। আর চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, 4টা চ্যাপ্টার তোমার সেকেন্ড ইয়ারের, কলেজের সেকেন্ড ইয়ার শুরু হওয়ার আগেই তোমার কভার হওয়া থাকবে আমার সাথে ইনশাল্লাহ। আর বাকি 6টা চ্যাপ্টার এরপরে 5 মাসের মধ্যে রিল্যাক্সে শেষ হয়ে যাবে, এবং তুমি অক্টোবরের মাঝামাঝি থেকে রিভিশন শুরু করে দিতে পারবা। অক্টোবর ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে ইনশাল্লাহ রিভিশন শুরু করতে পারবো। অক্টোবর রিভিশন দিবা, নভেম্বর রিভিশন দিবা, নভেম্বর লাস্ট উইক হোক বা ডিসেম্বর যদি তোমার টেস্ট পরীক্ষা হয়, তোমার 1.5 মাস রিভিশনের টাইম চলে আসবে। অর্থাৎ 1.5 মাস যদি রিভিশন দিতে পারো, তোমার টেস্ট এক্সামে তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবা। খুব স্বাভাবিক, করাই উচিত আসলে, তাই না? সো এই জন্যে আগে শুরু করতে হবে, এটার ছাড়া কোনো বিকল্প নাই, আগে আগে পড়তে হবে ইনশাল্লাহ। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, ওকে, চমৎকার। সো এখন কথা যেটা, সেটা হচ্ছে আমরা মোটামুটি ফাইনাল করলাম যে কি কারণে আগে শুরু করতে হবে এবং এটার বেনিফিটস কি। অ্যান্ড আজকে আমরা শুরু করতে যাচ্ছি জটিল সংখ্যা অধ্যায়টা দিয়ে। ওকে, তো যারা অনলাইনে ক্লাসে আছি, দেখতেছি ভিডিওসটা, তোমাদের সবার থেকে আমরা, হ্যাঁ, আখি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কমেন্ট শুধু চাই, সেটা হচ্ছে কে কোন কলেজের স্টুডেন্টস। আর সেকেন্ডলি আরেকটা জিনিস হচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য আমি করতেছি, হ্যাঁ, আমাদের ডিউডিমার্স থেকে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দিব, এই একটা পোস্ট হবে একটু পরে, আমার ক্লাস শেষে আমি গ্রুপটা ক্রিয়েট করে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে। সেখানে এই যে লাইভ ক্লাসগুলো এখন চলবে, আজকে থেকে যেটা শুরু হচ্ছে, এই লাইভ ক্লাস ইনশাল্লাহ কলেজের জন্য যে লাইভ ক্লাস, সেটা সোমবার, বুধবার রাত 8:30 চলবে। আর নবম দশম শ্রেণীর জন্য যে লাইভ ক্লাসটা, সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8:30 চলবে। ইনশাল্লাহ মোটামুটি সপ্তাহে 5 দিনই আমার লাইভ ক্লাস আমাদের শিক্ষার্থীরা পেতে যাচ্ছে। ওকে, সো হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফরমেশনসটা হচ্ছে আমি আলাদা করে একটা পোস্ট করে স্টুডেন্টদের জন্য জানাই দিব, ঠিক আছে? হ্যাঁ, কে কোন কলেজের স্টুডেন্টস, একটু কলেজটা লিখে কমেন্ট করি তো, আমি একটু দেখি কে কোন কলেজের স্টুডেন্টস, একটু আমি চেক করি, তারপর আমি আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসের পড়া জটিল সংখ্যা একদম বেসিক থেকে আমরা আলোচনা শুরু করব। হ্যাঁ, ওকে, আচ্ছা, অনেকেই দেখতেছি, একটু জানাই কে কোন ক্লাসের স্টুডেন্ট। ওকে, তো জটিল সংখ্যা, জটিল সংখ্যা ইংলিশে বলে কমপ্লেক্স নাম্বার, ইংলিশে বলে কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, অনেকে আছে। ওকে, এখন শুনি, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এটা সংক্রান্ত ডিসকাশনস আমাদের আগের কোনো ক্লাসে সেভাবে হয় নাই, স্কুল লেভেলে তো হয় নাই। তো এটার ডিসকাশনসটা কিভাবে শুরু হয় সবাই শোনো। এটার ক্ষেত্রে প্রথমত এটাকে প্রকাশ করে কি দ্বারা? প্রকাশ করে সি দ্বারা। আর এই সিটাকে স্পেশাল সি বুঝাইতে এখানে একটা দাগ দেওয়া হয়। কমপ্লেক্স নাম্বার, এটা প্রতীকটা হচ্ছে কি সি। আর সেক্ষেত্রে এই যে সি, হ্যাঁ, এটা প্রকাশের জায়গায় প্রতীক লেখাটা সবচেয়ে ভালো হবে।
যেমন বাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর। সেক্ষেত্রে এখানে দুইটা দাগ দেওয়া হয় কেন? স্পেশাল রিয়েল নাম্বারের সেট আর বোঝানোর জন্য। নর্মাল আর এর সাথে এটাকে আমরা এভাবে কি করি? পার্থক্য করে ফেলি। নর্মাল আর এর সাথে এটাকে এভাবে পার্থক্য করার জন্য এই সিম্বলটা আরেকটা দাগ দেওয়া হয়। সেম ভাবে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার সি, এই সি কে নর্মালি ডিফারেন্ট বুঝাইতে এখানে একটা দাগ দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এরপর কথায় আসি, সেটা হচ্ছে এই জটিল সংখ্যা অধ্যায় থেকে বোর্ড এক্সামে কোন কোন জায়গা থেকে প্রশ্ন মূলত আসে। মোটা দাগে 3টা বা 4টা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা একটু আমরা লিখে দিই। ফার্স্টলি সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ। এখানে শর্ত দেওয়া থাকে, সেখান থেকে সঞ্চার পথের সমীকরণ বের করতে বলে। সঞ্চার পথের সমীকরণ, এখান থেকে প্রশ্ন আসে রেগুলারলি আসে। সেকেন্ডলি বর্গমূল, খাতা লিখে নিয়ে আমার সাথে সাথে, বর্গমূল, ঘনমূল, তারপর হচ্ছে 4th রুট, এরপর 6th রুট, এখান থেকে প্রশ্ন আসে। এটার কাজটা কিরকম সেটা একটু তোমাদের সাথে আমি শর্ট কথা বলে রাখতে পারি। যেমন ধরো কিউব রুট অফ 1, এটা সমান তুমি জানো 1, বা 4th রুট অফ 1, এটা সমান হয় তুমি জানো 1 অথবা +-1 এরকম। কিন্তু কিউব রুট অফ 1 সমান কিন্তু শুধু 1 না, এখানে আরো 2টা ভ্যালু আছে, টোটাল 3টা ভ্যালু আসবে। কিরকম? কিভাবে? ধরো x ইকুয়াল কিউব রুট অফ 1, ধরলা x ইকুয়াল কিউব রুট অফ 1। এবার যদি তুমি এটাকে কিউব করে ফেলো, তাহলে x কিউব ইকুয়াল আসে 1, x কিউব ইকুয়াল আসে কত? 1। এই যে x কিউব সমান 1 আসে, সেক্ষেত্রে আমরা জানি একটা সমীকরণে x এর ঘাত যত হবে, সে সমীকরণ সমাধান করলে সেখান থেকে অজানা রাশির ততগুলো মান পাওয়া যাবে। সো এখানে x এর ঘাত হচ্ছে 3, তাহলে এটা সমাধান করলে x এর কয়টা মান পাবো? আমরা 3টে মান পাবো। কয়টা মান? 3টা মান। তো সেক্ষেত্রে 3টা আসবে। তো তার মধ্যে একটা মান তুমি জানো, আর বাকি 2টা মান কি আসবে সেগুলোই এই চ্যাপ্টারে ডিসকাস করা হবে। এই চ্যাপ্টারে সেই ডিসকাশনসটা আছে যে এখানে একটা মানের সাথে আরো 2টা মান কি আসতে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে এরপরে কথা। নেক্সটলি দেখি সবাই, এই বর্গমূল, ঘনমূল, 4th রুট, 6th রুট, এগুলো থেকে আমাদের কোয়েশ্চেন্স আসে। তারপর যেখান থেকে কোয়েশ্চেন্স আসে সেটা হচ্ছে বিভিন্ন প্রমাণ সংক্রান্ত ম্যাথ। কি সংক্রান্ত? নানা রকমের প্রমাণ আছে, মান নির্ণয় আছে, এই প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো লাগবে। নানা রকমের প্রমাণ সংক্রান্ত ম্যাথ আছে, সেগুলা পারতে হবে। এরপর এমসিকিউ, এগুলো হচ্ছে এমসিকিউ বা কোশ্চেন নাম্বার ক এর জন্য আমাদের লাগে মডুলাস, আর্গুমেন্ট, মডুলাস, আর্গুমেন্ট, তারপর হচ্ছে পোলার আকার। মডুলাস, আর্গুমেন্ট এন্ড পোলার আকার। ওকে, এই জিনিসগুলো লাগবে, মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার। হ্যাঁ, সবাই একটু দেখি মোটামুটি কি লেখা হয়েছে, ইয়েস অর নো একটু জানাই। মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার একটু জানাই এ পর্যন্ত ওকে কিনা। ওকে, এখন হ্যাঁ দেখো এরপরে কথা, এই জিনিসগুলো আমরা ডিসকাস করতে যাচ্ছি। এই যে জটিল সংখ্যার কথা, এই জটিল সংখ্যাকে 2টা পার্টে ভাগ করে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলি রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে বাস্তব সংখ্যা না অবাস্তব, মানে কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা, যেটাকে ইমাজিনারি নাম্বার বলা হয়। কি বলা হয়? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বাংলায় বলে কাল্পনিক সংখ্যা। এই বাস্তব সংখ্যারই কিন্তু প্রকারভেদ তুমি শিখছিলা। যেমন এরপরে আসে মূলদ, অমূলদ, তাই না? এরপর আসে তোমার পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যাকে 3টা পার্টে ভাগ করা যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাই না? এভাবে প্রকারভেদগুলো তুমি শিখছিলা। আচ্ছা, তো বাস্তব সংখ্যার আগে বসে আছে জটিল সংখ্যা সি। বাস্তব সংখ্যার আগে বসে আছে কি? জটিল সংখ্যা সি। এই জটিল সংখ্যা নিয়ে তুমি মূলত এখন আলোচনা করতে যাচ্ছ। তো এই জটিল সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যার আইডিয়াগুলো যেমন তুমি জানো, কাল্পনিক সংখ্যা কিন্তু আবার জানো না, যে কাল্পনিক সংখ্যার মধ্যে আসলে কি কি আছে। কাল্পনিক সংখ্যার মধ্যে
কি কি ঘটনা আছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি। যেমন বাস্তব আর কাল্পনিকের মধ্যে আলাদা করা যায় যেভাবে, সেটা হচ্ছে কিভাবে, আমরা জানি বাস্তব সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক আসবে। যে কোনো বাস্তব সংখ্যা তার বর্গ সবসময় কি আসবে? ধনাত্মক আসবে। আর যদি ধনাত্মক না আসে, এমন একটা সংখ্যা যার বর্গ ধনাত্মক না, তাহলে সেটা বাস্তব সংখ্যা হবে না। তুমি বর্গ করছো কিন্তু ঋণাত্মক রেজাল্ট আসলো, সেটাই কাল্পনিক সংখ্যা। তুমি বর্গ করছো কিন্তু কি আসছে? ঋণাত্মক আসছে, সেটাকেই বলা হয় কি? কাল্পনিক সংখ্যা। আর তুমি বর্গ করছো, ধনাত্মক আসছে, সেটাকে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক, আর যে সংখ্যার বর্গ ধনাত্মক না, যে সংখ্যার বর্গ ঋণাত্মক, সেই সংখ্যাই হচ্ছে কাল্পনিক সংখ্যা। আচ্ছা, তো সেটা কিরকম হয় সেই ডিসকাশনসটা আমরা মূলত এখন দেখতে যাচ্ছি। ওকে, সো চলো আমরা আলোচনা শুরু করি কাল্পনিক সংখ্যা নিয়ে। কাল্পনিক সংখ্যা, সবাই খাতার মধ্যে হেডলাইন দাও, কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আই দ্বারা। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 1। কনসেপ্ট 1, কাল্পনিক সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আই দ্বারা। আচ্ছা, ডান। এবার কথায় আসি। কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা যেমন প্রকাশ করি সেটার হিসাব কিতাবগুলো বুঝে করতে হবে। যেমন ধরো √/-1, কি বললাম? √/-1, এটাকে তুমি বর্গ করো। √/-1 এটাকে বর্গ করলা, তাহলে কি আসলো? -1। খেয়াল করছো? খুব ছোট্ট একটা জিনিস, কি আসলো? -1। এই যে -1 আসলো, √/-1 একটা সংখ্যা যেটাকে স্কোয়ার করলাম, -1 আসছে। এটাই তো কাল্পনিক সংখ্যা। এই ক্যাটাগরির সংখ্যাকে কি বলা হয়? কাল্পনিক সংখ্যা। অ্যান্ড √/-1 হচ্ছে কাল্পনিক একক, কাল্পনিক সংখ্যার একক। আচ্ছা, আমি এখানে দেখি আমার কাছে ক্যালকুলেটরটা আছে কিনা। এফএক্স নাই, ক্যালকুলেটর মডেলটা নাই। ওয়েট, ক্যালকুলেটর থাকলে আর ক্যালকুলেটর থেকে দেখাইতাম। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা এরপরে আলোচনাটা দেখাই। সো এই যে রুটের ভিতরে মাইনাস থাকলে আমরা জানি বাস্তব সংখ্যা হইলে কি রুটের ভিতরে মাইনাস পসিবল? না, হয় না। তখন ম্যাথ এরর আসে, তাই না? ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখো, ম্যাথ এরর আসবে। আর সে জায়গায় যখন কাল্পনিক সংখ্যা হয় তখন সেক্ষেত্রে পসিবল আসে। আচ্ছা, তো এই যে √/-1 সেটাকেই ম্যাথমেটিশিয়ানরা প্রকাশ করছে আই দ্বারা। কি দ্বারা প্রকাশ করছে? আই দ্বারা। এখানে আই ইকুয়াল হচ্ছে √/-1, আই ইকুয়াল হচ্ছে কি? √/-1। তার মানে পরের লাইনে i² সমান আসে -1। আই দ্বারা কেন প্রকাশ করলাম? ওই যে কাল্পনিক সংখ্যা, ইংলিশে বলে ইমাজিনারি নাম্বার, সেটার ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে আই, সেই কারণে এখানে আই আসছে। আচ্ছা, i² সমান -1। এরপর এখানে আই এর আরো কিছু ফর্মুলার স্টেটমেন্টস দেওয়া যায়। কিরকম? তুমি যদি i³ বের করো, দেখো কি আসে। তাহলে i² × i লেখা যায়। i² এর মান -1 × i, তার মানে আসে -i। i³ এর ভ্যালু আসে -i। আচ্ছা, এরপর তুমি যদি i⁴ বের করতে চাও, তাহলে i² এর মান -1 তার হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার আসবে +1। অ্যান্সার আসবে কি? +1। আচ্ছা, এই হয়ে যাচ্ছে আমাদের i⁴ পর্যন্ত কথা। অ্যান্ড এইখান থেকে নতুন একটা স্টেটমেন্টস তুমি আনতে পারবা এই সবগুলো যোগ করে। দেখো, i + i² + i³ + i⁴, এই চারটা তুমি যদি যোগ করো, 1 - 1 কাটা যায়, -i + i কাটা যায়, রেজাল্ট হচ্ছে 0। রেজাল্ট হচ্ছে কি? 0। এই জিনিসটাও আমাদের এমসিকিউতে আসে, যেখান থেকে আমরা এই ধারণাটা পাইলাম যে 4টা ক্রমিক পাওয়ারের যোগফল 0 আসে। জটিল সংখ্যার ক্ষেত্রে 4টা ক্রমিক পাওয়ারের রেজাল্টে কি আসবে? 0 আসবে। আতিকা, ওকে, আতিকা জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, এখন আমাকে একটু জানাই, এই পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার আর ক্লিয়ার না? একটু জানাই। আচ্ছা, ডান।
ওকে, তো আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম যে কাল্পনিক সংখ্যা নিয়ে কিছু ডিসকাশন শিখলাম। এই ডিসকাশনসে আমরা কাল্পনিক সংখ্যাটা কিভাবে আসে, আমরা যেটা বললাম যে রুটের ভিতরে নেগেটিভ পসিবল না, সেটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে পসিবল না। যদি দেওয়া হয় তাহলে বাস্তবে হবে না, সেটা কল্পনায় হবে, কাল্পনিক সংখ্যা সেখান থেকে আসছে। যেখানে √-1 হচ্ছে কাল্পনিক সংখ্যার একক, ঠিক আছে না, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। √-1কে কি দ্বারা প্রকাশ করি? আমরা আই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর সেই আই এর কিছু হিসাব কিতাব আমরা একটুক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম। সেই আই এর কিছু হিসাব কিতাব দেখার চেষ্টা করলাম। এখন 1/i বা আই ইনভার্স, এটার মান কত আসে? আই ইনভার্স সমান কত? তুমি বলতে পারো 1/i, বা এটা লিনিয়ার আকারে অ্যান্সার কত আসবে সেটা একটু আমরা দেখি। দেখো 1/i কে, আই ইনভার্স কে 1/i লেখা যায়। এই 1/i কে আবার দেখো লব এবং হরে আমরা আই দ্বারা গুণ করলাম, লব এবং হরে আই দ্বারা গুণ করলাম। তাহলে উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে আই স্কোয়ার মান -1, আর উপরে হচ্ছে আই। তাহলে রেজাল্ট পাচ্ছ -i। তাহলে আই ইনভার্স ইকুয়াল আসে -i। আই ইনভার্স ইকুয়াল আসে কি? -i। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1/i বা আই ইনভার্স এর ভ্যালু। রেজাল্ট কি আসে? -i। রেজাল্ট কি আসে? -i। আচ্ছা, চমৎকার। এবং এই জিনিসগুলো আমাদের আই এর কিছু ম্যাথ সলভিং এ কাজে লাগবে। কিরকম? একটা কোয়েশ্চেন তোমাকে দিই, যেটা আমাদের বিভিন্ন সময় আসছে। একটা কোয়েশ্চেন ধরে এরকম করে দিলাম, 1 - i/1 + 1/1 + i, এটা সমান কত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 - i/1 + 1/1 + i, এই রাশিটার ভ্যালু কত? তো এখন এটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। এটা এমসিকিউতে আসে, অ্যাভেলেবল আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো সেটা কিভাবে বের করবো? এরপর লাইনে চলো আমরা এখানে লসাগুটা হবে। তাহলে 1 - i/, এখানে 1 + i, এখানে হচ্ছে 1 + i + 1, আর এই 1 + i কিন্তু উপরে উঠে যাবে। উপরে উঠে যাবে না? যাবে। আচ্ছা, তাহলে এখানে ওকে দেখো 1 - i এর সাথে তাহলে গুণ হবে 1 + i, আর 1 + 1 2 + i। আচ্ছা, এবার লসাগু হবে এরপরে 2 + i লসাগু। ওকে, তো এখানে 1 এর সাথে গুণ হবে 2 + i, আর মাইনাস দ্বারা যদি -i দ্বারা যদি গুণ করি -i - i² -i - i², ঠিক আছে। i² মান কিন্তু -1, i² মান কত হয়? -1, আর এখানে -i + i বাদ গেল, তাহলে 2, i² মান -1, -1 ডিভাইড বাই 2 + i, ডিভাইড বাই কত হয়? 2 + i। তাহলে 2 + 1 3 ডিভাইড বাই 2 + i, দ্যাটস দ্য অ্যান্সার। আর বেটার হবে এখানে 2 - i দ্বারা অনুবন্ধীটা দ্বারা এটা বরাবর, অনুবন্ধীটা কি, লব এবং হরে গুণ করে আরেকটু বেটার অ্যান্সার আনতে, সেটাই সাধারণত করা লাগে। আপাতত এই পর্যন্ত দেখে নিলাম, যেহেতু এখানে আর কোয়েশ্চেন্স দেওয়া হয়নি। আচ্ছা, ওকে, হোপফুলি এইটা এই পর্যন্ত ক্লিয়ার। তারপর একটু আমাকে জানাই সবাই কি বুঝছি আসলে এই পর্যন্ত। ওকে, আচ্ছা, একটু দেখি আমাকে জানাই। ওকে, ক্লিয়ার জানাই, দেখি কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, শেষ ওকে। আচ্ছা, ইসমাইল হোসাইন, আচ্ছা আমাকে মেসেজ দিয়েও সমস্যা নেই। আচ্ছা, ওকে, তো চলো আমরা এই জায়গাটাতে গেলাম। এখন এই রিলেটেড প্রশ্ন, আই রিলেটেড প্রশ্ন আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো সেই জিনিসগুলো কোথায় কি আসছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি এখন। চলো,
আমরা এই কোয়েশ্চেনগুলা এই বই থেকে সলভ করব। আমি বইটা অফলাইন থেকে সংগ্রহ করতে পারবা। আমি শুরু করি। ওকে, আচ্ছা। সো ডিইউ প্রযুক্তি ইউনিটের 22-23 আসছে এরকম একটা প্রশ্ন, যেটা 6-7 আসছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। এরকম একটা প্রশ্ন আমরা প্র্যাকটিস কন্টেন্টে যাচ্ছি। ঠিক আছে, প্র্যাকটিস ম্যাথ। চলো, তো প্র্যাকটিস ম্যাথের ফার্স্ট যে প্রবলেমটা মাত্র যেভাবে করলাম, এটা অনেকবার আসছে, সেটা হচ্ছে i ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই i। এটা মান কত? কমেন্টে আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারো, যে অ্যান্সার দেখি পারো কিনা দিতে, আর নাইলে আমি একটু হেল্প করি। চলো সলভ করার চেষ্টা করি। i ডিভাইড বাই এত, এটা মান কত? তো আমরা জানি এই যে 1 বাই i, এই 1 বাই i এর মান কিন্তু মাইনাস i। মানে কি, এই যে i 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই i এর মান হচ্ছে মাইনাস i, বসা দিলাম। এবার আসি, তাহলে i 1 মাইনাস এখানে 1 বাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 প্লাস i। ঠিক আছে, তারপর এখানে লসাগু হবে। এখানে কি হবে? আচ্ছা, এই পাশে লিখি, লসাগু হবে। তো লসাগু হলে লসাগুতে কি হবে? 1 প্লাস i, আর এখানে হবে 1 প্লাস i মাইনাস 1। ওকে, এখন এই যে 1 মাইনাস 1 প্লাস 1 এটা কিন্তু কাটা গেল, তাহলে আর এই 1 প্লাস i কিন্তু উপরে উঠে যাবে, অর্থাৎ i ইন্টু 1 প্লাস i, আর নিচে থাকতেছে শুধু i। এই i এর সাথে i কাটা গেল, জাস্ট থাকতেছে 1 প্লাস i। অ্যান্সার। সো এই যে রাশিটা, এটার ভ্যালু কত, সেটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসছে এই প্রশ্নটা, সেটা আমরা অলরেডি সলভ করে ফেললাম। ঠিক আছে, দেখা শেষ করো। আমরা এরকম আরো 1-2টা প্রশ্ন দেখার চেষ্টা করি। চলো, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে এই কোশ্চেনটা 8-9 বার আসছে। সেকেন্ড কোশ্চেনটা গ্রিন কালার দিয়ে লিখি, i মাইনাস i ইনভার্স ডিভাইড বাই i প্লাস 2i ইনভার্স সমান কত? i মাইনাস i ইনভার্স আর i প্লাস 2i ইনভার্স, এটার মান কত? তো খুব সিম্পল, i ইনভার্সের ভ্যালু মাইনাস i, সেটা আমরা জানি। সো সেটা এখানে আমরা লিখতেছি, দেখো i মাইনাস i, i ইনভার্সের ভ্যালু কি? মাইনাস i, আর নিচে i প্লাস 2 ইন্টু i ইনভার্সের ভ্যালু মাইনাস i। i ইনভার্সের ভ্যালু কত? মাইনাস i। i ইনভার্স আমরা জানি i ইনভার্স সমান কত আসে? মাইনাস i। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন আসো, মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে i প্লাস i, আর নিচে i মাইনাস 2i। ঠিক আছে, i প্লাস i দ্যাট ইজ 2i, আর i থেকে 2i গেলে মাইনাস i, মাইনাস 2 কাটা গেল, অ্যান্সার আসে মাইনাস 2। i কাটা গেল, অ্যান্সার আসে কত? মাইনাস 2। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু সলভ হয়ে গেল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, i আর মাইনাস i কাটা গেল, মানে মাইনাস 2 হচ্ছে এখানকার অ্যান্সার। ডান, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই রিলেটেড আরো 1-2টা প্রশ্নতে যাব। তার আগে হচ্ছে i এর ঘাত নিয়ে আরো 1-2টা কোয়েশ্চেন আমি একটু আইডিয়াটা শেয়ার করি। সেটা হচ্ছে, যদি তোমাকে কোয়েশ্চেনে বলা হয় i টু দি পাওয়ার 49 সমান কত, বা যদি বলা হয় i টু দি পাওয়ার 3297, এগুলো ভর্তি পরীক্ষা আসছে, সমান কত, বা যদি বলা হয় i টু দি পাওয়ার মাইনাস 51 সমান কত, তখন অ্যান্সারগুলো কি হবে দেখি বলতে পারো কিনা কমেন্টে বলার চেষ্টা করিও। আচ্ছা, সমান অ্যান্সার কি হতে পারে দেখি, আমরা চেষ্টা করি। i এর পাওয়ার নিয়ে যে কম্বিনেশনসগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম, সেই আইডিয়াটা আবার একটু আমরা ডিসকাস করি। এখানে দেখো i স্কোয়ার i কিউব i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা 1 পাইছি। i এর ঘাত যদি অনেক বড় বড় সংখ্যা হয়, সেক্ষেত্রে তার মান আমরা কিভাবে বের করব? কাল্পনিক সংখ্যা নিয়ে আইডিয়া। তো সেই জিনিসটা এখন আমরা একটু ডিসকাস করি, চলো। তো সেই বেসিকটা কি? বেসিকটা হচ্ছে, আমরা জানি i টু দি পাওয়ার 4 সমান 1, এটাই হচ্ছে আমাদের মূল অস্ত্র, তাই তো? সো এই অস্ত্র থেকে যদি আমি বলি i টু দি পাওয়ার 5 সমান কত, তো এই i টু দি পাওয়ার 5 কে i টু দি পাওয়ার 4 প্লাস 1 লেখা যায়।
আর সেখানে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 1 লেখা যায়। আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 ইন্টু আই লেখা যায়, দ্যাট ইজ আই। এই যে হিস্ট্রিটা, এটাকে শর্টকাটে এভাবে চিন্তা করতে পারো, এই যে পাওয়ার 5 কে 4 দ্বারা ডিভাইড করো, 4 ভাগশেষ হচ্ছে 1, যেটা ভাগশেষ সেটাই দেখো আই এর পাওয়ার আসছে, যেটা ভাগশেষ সেটাই কিসের পাওয়ার আসছে, আই এর পাওয়ার হিসেবে আসছে, তাই না? এটাই হচ্ছে কথা, এভাবে হিসাবটা হয়, বুঝতে পারতেছি কথাটা? তাহলে 5কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, আমাদের 4 একে 4, ভাগশেষ হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের কিসের পাওয়ার, আই এর পাওয়ার। তো এবার এটার সাথে লিঙ্কড ডিসকাশনসে আসি। এই যে 49কে 4 দ্বারা ভাগ করো, ওকে, 4 12 48, ভাগশেষ 1 হয়, তার মানে আই এর পাওয়ার 1 হবে, ইকুয়াল আই টু দি পাওয়ার 1 বা আই। কথা হচ্ছে কিভাবে, আরো যদি ব্যাখ্যা চাও ব্যাখ্যা দেওয়া যায়। দেখো আই টু দি পাওয়ার এখানে লেখা যায় 4 ইন্টু 12 প্লাস 1, আই ইকুয়াল টু 4 ইন্টু 12 প্লাস 1। এখন এটা সমান লেখা যাবে আই টু দি পাওয়ার 4 ইন্টু 12 ইন্টু আই টু দি পাওয়ার 1, তাই না? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, টু দি পাওয়ার 12 ইন্টু আই, তাহলে আই 1 এর পাওয়ার 12 হোক বা যেটাই হোক 1ই আসবে, আর জাস্ট আই। ডান, কমপ্লিট। আচ্ছা, গুড, ওকে। সো এইভাবে গেল। আর এখানে এত বড় সংখ্যা, এই বড় সংখ্যার ক্ষেত্রে লাস্টের 2টা ডিজিট শুধু ভাগ করলেই হবে। 97, 97, 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, 17, 4 4 16। আচ্ছা, ভাগশেষ এখানেও 1 আসছে, তাহলে আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই, বা -51, আই টু দি পাওয়ার -51। হ্যাঁ, মানে এই বেসিকটা তো বুঝছি ঘটনার সাথে। আই টু দি পাওয়ার -51 মানে কি 1 বাই আই টু দি পাওয়ার 51। এবার 51কে ভাগ করো, 4 3 4 16, আচ্ছা 3 12 4 12 48, তাহলে 51কে 4 দ্বারা ভাগ করলে 12 বারে গেলে 4 12 48 হয়, তাহলে এখানে 48 এর ক্ষেত্রে ভাগশেষ হবে 3, তাহলে 3 এর কন্ডিশন মানে আই কিউব, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। আই কিউবের সূত্র কি, আই কিউব মানে কত আসে, মাইনাস আই, এই যেটা আমরা দেখছি। আর মাইনাস আই থেকে যে ঘটনা মাইনাস 1 বাই আই, আর 1 বাই আই মানে হচ্ছে মাইনাস আই, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে প্লাস আই, তার মানে আই টু দি পাওয়ার -51 দ্যাট ইজ প্লাস আই, জাস্ট একটা ভ্যালু আসে, আই টু দি পাওয়ার -51 মানে হচ্ছে কি প্লাস আই, জাস্ট একটা মাত্র ভ্যালু আসতেছে। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি এই কনসেপ্টগুলো কিন্তু ডিসকাস করলাম। আই সংক্রান্ত অনেকগুলো জিনিস অলরেডি আমরা সলভ করে ফেললাম, তাই তো? এখন এই সংক্রান্ত জিনিসগুলোর সাথে একটা সিকুয়েল কথায় আমরা আসবো। সিকুয়েল কথাটা কি, দেখো আই টু দি পাওয়ার 4n, এটার মান কত কমেন্টে বলো দেখি, কে বলতে পারি? আই টু দি পাওয়ার 4n, এটার ভ্যালু কত? আই টু দি পাওয়ার 4n, ক্লিয়ার? ওকে, আই টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত আসে? হ্যাঁ, ভিডিওটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ফুলি ক্লিয়ার। ওকে, এটা ভ্যালু আসবে অবশ্যই কত? 1। কেমনে 1 আসে? আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n, আই টু দি পাওয়ার 4 এর মান 1, 1 টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার যাই হোক না কেন মান আসে 1। তার মানে সেখান থেকে আই টু দি পাওয়ার 4n প্লাস 1, এটার মান আসবে আই টু দি পাওয়ার 4n এর মান 1, আর আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আই। আই টু দি পাওয়ার 4n প্লাস 2, সেখান থেকে আসবে আই টু দি পাওয়ার 4n মানে হচ্ছে 1, আর আই স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1। তারপর হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 3, যেখানে আসবে আই কিউব মানে মাইনাস আই। এই জায়গা থেকে যেটা সহজ করে লেখা যায়, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1, তাই না? এইটা, তারপর এইটা আই টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 3 ইকুয়াল প্লাস 1 মাইনাস 1 কাটা গেল, প্লাস আই মাইনাস আই কাটা গেল, রেজাল্ট আসছে 0। রেজাল্ট আসতেছে কত? 0। ওকে, রেজাল্ট আসতেছে 0। সো আই টু দি পাওয়ার 4n প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 1, ক্রমিক 4টা ঘাত যদি থাকে তাদের যোগফলের রেজাল্ট আসতেছে 0। তাদের যোগফলের রেজাল্ট কত আসে? 0। সো এখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া যায়
আই যদি ধর আই টু দি পাওয়ার 14 প্লাস আই টু দি পাওয়ার 15 প্লাস আই টু দি পাওয়ার 16 প্লাস আই টু দি পাওয়ার 17 ক্রমিক চারটা, সেটার রেজাল্ট কত আসবে 0। বুঝছি? আচ্ছা, এখন এখান থেকে জিএসটিতে রিসেন্ট ইয়ারে একটা ভালো প্রশ্ন দিয়েছে, জিএসটি 23-24, মানে একদম লেটেস্ট প্রশ্ন। জিএসটি 23-24 একদম লেটেস্ট প্রশ্ন। এটাকে এই পাশে নিই। ওকে, 23-24 প্রশ্নটা কি? ওকে, প্রশ্নটা হচ্ছে কি জিএসটি 23-24, হ্যাঁ, লাস্ট সেশনের প্রশ্ন। 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার, হ্যাঁ, প্লাস আই কিউব, হ্যাঁ, প্লাস ডট ডট প্লাস আই টু দি পাওয়ার 39 সমান কত? ওকে, প্লাস আই টু দি পাওয়ার 39 সমান কত? এটা হচ্ছে জিএসটি 23-24 একটা প্রশ্ন। এক্ষেত্রে বুঝো, আমরা জানি প্রতি চারটার জন্য যোগফল 0 আসে, এখানে আছে 39 পর্যন্ত। সো এটাকে তুমি যেভাবে সলভ করতে পারো, যে এখানে প্লাস আই টু দি পাওয়ার 40 দিলা আর মাইনাস আই টু দি পাওয়ার 40 দিলা, তাহলে প্লাস আই টু দি পাওয়ার 40, আই থেকে আই টু দি পাওয়ার 40, রেজাল্ট আসবে 0। 1 প্লাস 0 আর মাইনাস আই টু দি পাওয়ার 40 এর ভ্যালু 40-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, আই এর পাওয়ার 0, আই এর পাওয়ার 0 হলে মান হবে 1, কোনো কিছুর মান 0 হলে, পাওয়ার 0 হলে মান হয় 1, তার মানে রেজাল্ট আসবে 0। দেখছি আইডিয়াটা কত বড় ম্যাথস মনে হচ্ছিল, বাট সেটা কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা সলভ করে ফেলতে পারলাম। আচ্ছা, ডান। এখন একই সাথে আমরা আরেকটা কোয়েশ্চেন্সের কথায় আসি। এরকম প্রশ্ন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা তোমাদের এসডব্লিউ থাকবে। দেখি, আই স্কোয়ার আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 2n সমান কত? এই কোয়েশ্চেনটা এসডব্লিউ থাকবে, এরকমের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওকে, চমৎকার। এরপর আমরা আরেক দুটো কোয়েশ্চেন্স করাবো, করি আমাদের আজকের ক্লাস সলভ শেষ করে দিব। তো আরেকটা কোয়েশ্চেন যেটা দেখো, আচ্ছা, হ্যাঁ, এ ইকুয়াল, ওকে ওকে, এ ইকুয়াল 1 প্লাস আই ডিভাইডেড বাই √2, এ টু দি পাওয়ার 6 এর মান কত? দেখি, এই যে কোশ্চেনটা, এ টু দি পাওয়ার 6, এ ইকুয়াল মান দিছে, সেখান থেকে এ টু দি পাওয়ার 6 এর মান বের করতে বলছে। কিভাবে বের হবে? খুব সহজ প্রবলেম, চলো সলভ করি। আমরা ফার্স্টলি এ স্কোয়ার বের করি, দেখি কি আসে। এ স্কোয়ার মানে 1 প্লাস আই হোল স্কোয়ার, আর √2 স্কোয়ার 2 হয়, তাহলে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার 2, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 ডিভাইড বাই 2, মাইনাস 1 প্লাস 1 বাদ গেল, তাহলে 2i ডিভাইড বাই 2, রেজাল্ট আসে i। এ স্কোয়ারের মান আসে i, কত মান আসে? এ স্কোয়ারের মান আসে i, তার মানে এ স্কোয়ার হোল কিউব ইকুয়াল আই কিউব। উভয় পাশে কিউব করলাম, কেন? কারণ এই যে আমার চাইছে 6, তাহলে এ টু দি পাওয়ার 6, আই কিউবের মান মাইনাস i, অ্যান্সার শেষ, খতম। ওকে, এইটা হলো আমাদের প্রবলেম সলভড। আচ্ছা, তো এই রকমের আরো একটা প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব। চলো, এই রকমের আরো একটা প্রশ্ন, এটা আমাদের এই যে কোশ্চেনটা এখন করাইলাম, এই কোশ্চেনটা এটা হচ্ছে এই গুচ্ছতে আসছে, এবং আরেকটা কোশ্চেন সেটাও অ্যাডমিশন টেস্টে আসছে আরেকটা জায়গায়, সেটা আমরা একটু সলভ করাই। কোশ্চেনটা হচ্ছে এটা, হ্যাঁ, এখানে জাস্ট মাইনাস দিচ্ছে যে a ইকুয়াল 1 মাইনাস আই ডিভাইড বাই √2 আই হলে a টু দি পাওয়ার 100 সমান কত? √2 আই হলে a টু দি পাওয়ার 100, এটার ভ্যালু কত? তো অ্যাজ ইউজুয়াল কথা, আমরা এখানে a স্কোয়ার আগে বের করি, তাহলে 1 মাইনাস আই হোল স্কোয়ার √2 আই হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, আর এখানে রুট, হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ার, আর √2 কে স্কোয়ার করলে 2 হয়, আর আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, আর এখানে 1 মাইনাস 2i, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1 প্লাস 1 বাদ গেল,
মাইনাস 2i ডিভাইড বাই মাইনাস 2, তাহলে আসে জাস্ট আই। কি আসে? আই। এ স্কোয়ার মান আসে আই। তাহলে এবার হিসাবে আসো, এ স্কোয়ার টু দি পাওয়ার 50, যেটা 100 চাইছে, তাহলে আই টু দি পাওয়ার 50, তাহলে এ টু দি পাওয়ার 100, বলো 50কে 4 দ্বারা ভাগ করলে 48, 4 বার 48, আর ভাগশেষ থাকে 2, তাহলে থাকে এখানে আই স্কোয়ার, আর আই স্কোয়ার মান হচ্ছে -1, অ্যান্সার হচ্ছে -1। ওকে, দেখো আমরা মোটামুটি আমাদের আজকের লাইভ সেশনে 1 নম্বর কনসেপ্ট আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করলাম। 1 নম্বর কনসেপ্ট আমরা কি পড়াইলাম আজকের ফুল সেশনে, আমি একটু শর্ট ওভারভিউ দিই। ফার্স্ট অফ অল আমরা আমাদের টাইম ফ্রেমটা দেখলাম যে আসলে এখন থেকে শুরু করলে 8 মাস সলিড টাইম পাওয়া যাবে ভালোভাবে চ্যাপ্টার শেষ করার জন্য, সেটা তো কন্টিনিউ রাখতেই হবে। আর আমাদের দ্বাদশ শ্রেণীর জন্য জটিল সংখ্যা চ্যাপ্টারটা আজকে আমরা লেকচার 1 শুরু করলাম, এবং আমরা রূপন্থী প্রকাশনী, কেতাব স্যার, আসপেক্ট ম্যাথ এগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। সেকেন্ডলি জটিল সংখ্যার আমরা ইন্ট্রোডাকশনটা জানলাম, এই অধ্যায়ে কি কি প্রশ্ন বেশি আসে সেগুলো, এবং এখানে কাল্পনিক সংখ্যা নিয়ে আজকে ডিসকাস করতেছিলাম মূলত। কি নিয়ে? কাল্পনিক সংখ্যা নিয়ে। আর এই কাল্পনিক সংখ্যার ডিসকাশনে কাল্পনিক সংখ্যা, রিয়েল নাম্বার, এখানে যে ভাগ করার যে ব্যাপার স্যাপার এগুলো জানলাম। আর এরপর এই কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যার 2টা পার্ট, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যার প্রকারভেদ সহ সবকিছু আমরা আগে ক্লাসগুলোতে শিখছি স্কুলে 9-10-এ, আর কাল্পনিক সংখ্যা নিয়ে কিছুই শিখি নাই, সেটাই আমাদের আজকের কনসেপ্ট 1 ছিল। একটা জিনিস আজকে আমরা পড়াইছি, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা কি, এটার টুকটাক যত রকমের মেকানিজম পসিবল সেগুলো, এবং সেই জিনিসগুলো এখানে ইন্ট্রোডাক্টরি পার্টে আসলো। আর সেখান থেকে প্র্যাকটিস ম্যাথ আমরা করলাম, আর সেই প্র্যাকটিস ম্যাথ থেকে কমপ্লিট করতে করতে আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন করলাম, এবং সেগুলোর কিছু শর্টকাট দেখলাম। আচ্ছা, এবং শর্টকাট দেখতে দেখতে আমাদের মোটামুটি আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। সো আমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আগামী বুধবার রাত 8:30 হইতে যাচ্ছে। তোমরা যে যে কলেজের শিক্ষার্থী আছো, আমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ করতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের নোটিফিকেশনসগুলো পাবা। আর ইনশাল্লাহ নিয়মিত সোমবার বুধবার রাত 8:30টায় আমাদের অনলাইন ক্লাসটা থাকবে। ঠিক আছে? হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।